ছড়িয়ে দিতে হবে। এটা একটা বিষয়। এটা হচ্ছে কৃষির ক্ষেত্রে। মৎস্যর ক্ষেত্রে আমি যেটা বললাম যে বায়োফ্লক পদ্ধতি আমি দেখলাম যে ব্যাপক খুব অল্প জায়গার মধ্যে, এমনকি আমি দেখেছি যে বাড়ির উঠানের মধ্যে কূপ করেও ওখানে কিন্তু 3 মাস 4 মাস পর পর বা এরকম যদি তাদের বক্তব্যের মাঝে যদি এই জিনিসটা দিতে পারি। ইভেন আমাদের বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণে ওয়াজ দেখা যায়, যেমন হিন্দু ধর্ম দেখেছি কৃষি ডিপার্টমেন্ট অনেক কাজ করে এবং বিভিন্ন দক্ষিণ অঞ্চল করে যে ভাসমান তারা এদের বীজ বপন করে। আমাদের আগুনের একটা ব্যাপক ক্ষতি হয়। আমরা কিন্তু বাংলাদেশ কিছু আমরা সাধারণত যেটা দেখি আর কি যে উন্নত দেশে বাংলাদেশে তো শুরু জায়গা হচ্ছে, যেমন হাইড্রোপনিক পদ্ধতিতে আপনার কৃষির কিছু বছর আগেও যেভাবে ওজন স্তরের ক্ষতি, আমরা তো ভাবছিলাম যে 2030 বা 50 সালের দিকে হয়তো একটা ব্যাপক ক্ষতি থেকে যাবে, কিন্তু আমরা যেটা দেখছি যে না, গত কয়েক বছর আমরা পুলিশ পরিদর্শক মহোদয় বললেন যে আমাদের আসলে কোনো হাত নেই, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা আটকাতে পারবো না, কারণ আমরা যেহেতু পাহাড়ের ঢল থেকে আমাদের চলে আসে। তো আমাদের কাছে আমরা মানব পাচার বলছি যে আসলে মানব পাচারের সঠিক আমরা আমরা অনেকেই এখনো কমিউনিটিতে বলছি মানব পাচার বলতে মনে হয় সঠিকভাবে তাদের পারিশ্রমিক দিই না, এবং যেখানে শোষণ কথাটা জড়িত আমরা এই জায়গাটাতে আধুনিক দাসত্বের একটা রূপ দেখছি। রোমান সাম্রাজ্য দাসত্ব ছিল। ডিসকাশন যেটা আমরা ওপেন ডিসকাশন করবো, আপনার প্রেজেন্টেশন শেষ করার পর এই আলোচনাগুলো আসবেই। তো আবার সেক্রেটারি রিপোর্টটা করে আপনাদের শেষ কথা বললেন যে মানুষ নিজে থেকেই চায়, এটা সত্য, খুবই সত্য আসলে। মানে এটা কারণটা হচ্ছে মনে করেন 20 জনের মধ্যে একজনকে সাকসেস পাচ্ছে, ওই খবর সবাই জানে যে সে টাকাটা দিয়ে গাড়ি কিনছে, বাড়ি করছে। আমি যে ধরা খাইছি এটা খবর খবর, তো এই ধরা খাওয়ার খবরটা কারোর কাছে যায় না। আমাদের কাছে আসে বলে যে অমুক ছেলে তো দুবাইতে গিয়ে তা করছে, কই আমার কাছে কোনো খবর আসে না যে তমুক ধরা খাইছে, ধরা খাইলে আমি বলবো বলবো তো। এই একটা বড় সমস্যা যে ওই স্টোরিগুলো আমরা রিচ করতে পারি মানুষের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে আমাদের এখানে তো অপশন নাই। এখানে টেকনিক্যাল কাজগুলো হয় আমি জানি না, যে যেমন ফ্রিল্যান্সিং আমরা অনেক চেষ্টা করছি ফ্রিল্যান্সিং করার, এখানে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে। যদি ফ্রিল্যান্সিংটা করানো যায়, ইন্টারনেট কিন্তু যথেষ্ট স্টেবল এখানে, তখন আপনি মানুষকে বলতে পারেন যে ভাই আপনি বিদেশ না গিয়ে ফ্রিল্যান্সিং করেন, বিকল্প করেন। আমরা বিকল্প যদি না দেই সে তো রিস্ক নিবে, সে তো তার হাতে আসলে অপশন নেই। মানুষ মানে আমি যেহেতু বুয়েট থেকে পড়াশোনা করেছি, আমি দেখেছি যে ভালো ভালো চাকরি ছেড়ে মানুষ বিদেশ চলে যাচ্ছে, সেখানে এখান থেকে যে আরো যাবে সেটাই তো স্বাভাবিক। তো এই আরেকটা সমস্যা যে আপনি অপশন না দিলে আসলে খুব একটা লং টার্মে কোনো ভায়াবল কোনো কিছু হবে না। আর ওই যে যেটা একজন এখানে বলেছেন যে মসজিদের ইমামদের মাধ্যমে, এটাকে আমার মনে হয় খুবই ফলপ্রসূ। যে ইমাম মানে জুমার নামাজে কেউ ঠিক মতো আসলে বসে থাকে, কিছু বলে কারণে বিপ্লব হয়। আমি যদি মনে করি আমি একজন টিনেজার, আমি কিসে কিসে অ্যাক্সেস আছে আমার ফেসবুকে, বা হচ্ছে এলাকায় আড্ডা দিই, অথবা আমি মাহফিলে যাই, বা আমি এর বাইরে কিন্তু যাই হোক আমি দেখবো না। আমি সাপোজ বিটিভিতে বা সরকারি চ্যানেলগুলোতে নাটক দিই, আমি কনফার্ম যে এখানে 90% টিনেজারই তো ওই আমাদের মানে যে মিডিয়াগুলোতে আসলে আমরা যাই বা আসলে দেখি, এটা সার্ভে করে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমি এখানে দেখছি সার্ভে রেজাল্টের অবস্থা খুবই খারাপ, এগুলো আসে না। বা দুর্যোগের ব্যাপারটা যেটা বলতে পারি, ম্যাক্সিমাম যে লো লাইং ল্যান্ড যেগুলোতে আছে, এখানে আসলে মানুষজন থাকে, ওরাও ধরে নিচ্ছে যে সবসময় ফ্লাড হবে, ফ্লাড হলে সেকেন্ডারি একটা অপশন রেখে দিয়েছে। মানে সতর্ক বার্তা এখন মোটামুটি সবাই পায়, কিন্তু আমার মনে হয় প্রবলেমটা অন্য জায়গায় নেই। তিস্তা মহাপ্রকল্প এটা আসলে অনেক বড় কাজ, না হলে ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট। বাট এই ক্লাইমেট কিন্তু এখন আপনার ওই আপনি যেটা বলেন যে হিউম্যান যে আপনার হচ্ছে শিফটিং হচ্ছে, ক্লাইমেট এখন খুব একটা সমস্যা না। সমস্যা হচ্ছে দুইটা, যেখানে বিকল্প কর্মসংস্থান নেই, ট্রেনিং দিলেও ট্রেনিং এর পর যে ফিডব্যাক নেওয়া হয়, যে সাপোজ আমি ট্রেনিং দিলাম ফ্রিল্যান্সিং এর, তারপর যে তাকে ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে কাজ যদি 2 মাস করতে হবে, এটা কোনো দিক নির্দেশনা কেউ দেন না। আমি ট্রেনিং দিয়ে ফেলে দিলাম, লাভ নাই। সাপোজ আপনি আমাকে ড্রাইভিং শিখাইলেন, কিন্তু কোথায় ড্রাইভিং করবে সেটা জানি না, আমি ড্রাইভিং শিখে বসে থাকবো। মানি কনভারসেশনে না আসলে মানে আমাকে স্কিল শিখালেন ফাইন, কিন্তু হাউ টু সেল দিস ওয়ান আমি জানি না। এইখানে একটা বিশাল গ্যাপ আছে। তো ওরা ড্রাইভিং শিখে, ট্রেনিং নেয়, এক্সেল শিখে, মাইক্রোসফট ওয়ার্ড শিখে, চুপচাপ বসে আছে। আমরা পুরো সাপ্লাই চেইনটা মেইনটেইন। তারপর একজন এসে বলে আপনি ওয়ার্ডের কাজ পারেন তো বিদেশ যান, আমার টাকা দেন আমি দিচ্ছি। তো সে আসলে জানে না। ফেসবুকে বা ইয়াতে আমি অনলাইন মধ্যে কন্টিনিউয়াস মনিটর করি, কোনো রকম কোনো পেজ বা কিছু নাই যে পেজে যেন টাকা লাগবে। গভর্নমেন্ট থেকে নিষেধ না হয় না, এটা আসলে আমাদের একটা উইকনেস বলে আমরা অবশ্যই অ্যাডমিট করি যে আমরা ট্রেনিং দিয়ে রাখি, ট্রেনিং এর পরে যে আফটার যেটা একটা কাউন্সেলিং আছে এটা কাউন্সেলিং করা হয় না। আমি আপনাদের যারা কাজ করছেন আমি একটু
অনুরোধ করবো যে আপনার পাতে এগুলো দেখিয়ে দিতে, যে হ্যাঁ আপনি কি পারেন, আপনি কি এটা শিখতে চান বা আপনি ড্রাইভিং পারেন, দ্যাটস ভেরি ফাইন। ড্রাইভিং করবে সে, কোথায় গিয়ে পরীক্ষা দিবে? এই যে 4,500 ড্রাইভার নিবে পরিবহনপুরে, এই জেলায় কেউ জানেন না, ড্রাইভিং কোর্স আপনি করে বসে আছেন, যখন জানবে তো ওদের প্রজেক্ট শেষ, সব শেষ, তো লাইফ করে ড্রাইভার শিখবে। এই আমার কাছে মনে হয় এই ইনফরমেশন আছে, যাচ্ছে না, এইটুকুই মেন সমস্যা। আর যেটা ওই যে একটা হচ্ছে মাইন্ডসেট, উনি খুবই আমাদের যিনি বলেছেন সর্বশেষ বক্তা, ওই যে সবাই সাকসেস 20 জন একজনটা জানে কিন্তু ফেলিওর এগুলো জানে, ওটা যদি আমরা হাইড করতে পারি হবে। এবং এটা মসজিদগুলোতে খুব কাজে আসবে বলে মনে করি। কারণ আমি দেখেছি মানুষজন শোনে, আসলে যাই বলি ওয়াজ মাহফিলে শুনে। তো এখন যেটা মানুষ অ্যাক্সেস করে, আমি পছন্দ করতে পারি বা না করতে পারি, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ইফেক্টিভনেস। এইটুকু বলে আমি আশা করি যে এইগুলো আরো হোক, ফলপ্রসূ হবে আরো। আমরা সবসময় ডিসি স্যার খুবই আন্তরিক এসব ব্যাপারে, আমরা সবসময় ব্যাপারে পজিটিভ, মানে আমরা সবসময় এগিয়ে আসবো, আপনার স্টেপ নেন, ইনশাল্লাহ আমরা আছি। এইটুকু বলে আজকে এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ইন্টারন্যাশনালি হতে পারে, আবার বাংলাদেশের ভিতরে হতে পারে। এই কাজটা করার পিছনে আমরা কিছু লেগেছে যে ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী হতে পারে। মানুষ মাইগ্রেট করছে বিভিন্ন কারণে। এই জন্ম থেকে, বাংলাদেশের জন্মের পর থেকে মানুষ মাইগ্রেট এবং আপনার বাইরে যাওয়া, বিদেশে চাকরি করা, এই কাজটা করেই আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যখন একটু আগে কথা এসেছে একটা, যে যারা এজেন্সিগুলো ঢাকায় বসে, কিন্তু তাদের প্রতিনিধি সবসময় ইউনিয়ন লেভেলে গ্রাম পর্যায়ে কাজ করতেছে। ওরা একটা জায়গায় সুযোগ নেয় যে কার দুর্বলতা কোন জায়গায় বেশি, যে কোন ভালনারেবিলিটি তার বাড়িতে পরিবারের সৃষ্টি হচ্ছে, সেই জায়গাতে যায় সুযোগ নেয়, তুমি এখানে থেকে কি করবা, তুমি এখানে আসো, তাহলে তোমার অনেক অপরচুনিটি বেড়ে যাবে। এই সুযোগ নেওয়ার ফলে তাকে হয় গার্মেন্টসে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ইন্টারনাল মাইগ্রেশন। আবার যদি আমরা ট্রাফিকিং এর বলছি যে বাইরে চলে যাচ্ছে, তো যাওয়ার পর আসলে কোন ওয়েতে যাবে না যাবে, সেই জায়গাতে গভর্নমেন্ট অফিসিয়ালরা এখানে সবাই আছে, যে তাদের একটা নীতি নির্ধারণের জায়গা আছে। একটা বলছে যে অনেকে বলছে যে কাজ হচ্ছে না, কাজ কিন্তু হচ্ছে, কাজ হচ্ছে না এটা বলার কোনো সুযোগ নেই, কাজ হচ্ছে। আমরা যেটা করতে পারি, আমাদের বেসরকারি সংস্থা, আমরা কিন্তু টেম্পোরারি একটা সময় নিয়ে কাজ করতেছি, আমাদের প্রজেক্ট বেস, প্রজেক্ট শেষ, আমরা শেষ। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে থেকে যাক, মানুষকে গভর্নমেন্ট অফিসমুখী করতে হবে। তারা এখানে আসতে পারলে আমার মনে হচ্ছে যে এখানে এসে একটা মানুষের, এখানে আমরা এতগুলো আলোচনা করছি এবং এই ধরনের প্রোগ্রামগুলো আমরা কয়েকশো প্রোগ্রাম করে আসছি, সেখানে কেউ বলেনি যে গভর্নমেন্ট অফিসিয়ালে যাওয়ার পরে তাদের কাছ থেকে প্রতারিত হয়েছে বা তাদের কাছে সেবাটা পায়নি। তো এই জায়গাতে যখন আমরা আসছি, গভর্নমেন্ট এই জায়গার জন্য যে অ্যাওয়ার্ড, তার দরজা ওপেন, আমরা এখন চাচ্ছি যে তারা যেন এই পর্যন্ত আসে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে ডিস্ট্রিক্ট পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে এদের ডিজাস্টার ম্যানেজমেন্ট বা কাউন্টার ট্রাফিকিং নিয়ে কমিটি আছে। এই কমিটির সাথে একটু সমন্বয় যদি হয়, যে এখান থেকে একটা বার্তা স্যারের মাধ্যমে যখন জেলা পর্যায়ে আসে, জেলা থেকে উপজেলায় যাবে, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে যাবে, আমরা এই জায়গাতে একটু লিঙ্কটা করার জন্য একটু চেষ্টা করতেছি। 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা 6টা মিনিস্ট্রির সাথে কাজ করছি। মিনিস্ট্রির সাথে আমাদের কাছে ট্রাফিকিং এর পিছনে অনেকগুলো ক্লজ আছে, যে পলিসিতে যেটা আছে, সেখানে আমরা এটাও বলার চেষ্টা করছি যে এটা আরেকটা কারণ হতে পারে যে এটার জন্য ক্লাইমেট চেঞ্জের কারণে এটা দিন দিন ডে বাই ডে ইনক্রিজ করছে, বৃদ্ধি করছে। সেই জায়গাতেই আমরা যেহেতু আলোচনার মধ্যে অনেক জায়গায় এসছে, এবং কৃষি বিভাগ এবং ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এটাই বলা হচ্ছে যে হ্যাঁ এই কারণে ভালোভাবে বাড়ছে। তো সেই কারণে ওই সুযোগটা যারা ব্রোকারি, যারা এই ধরনের প্রতিষ্ঠান আছে, তারা ওই সুযোগটা নিয়ে তাদেরকে এই জায়গাতেই করছে। তো সেই জায়গাটা কমানোর জন্য আমরা কীভাবে সমন্বয় করতে পারি, সেই ধরনের দিক নির্দেশনা অনেকগুলো আসছে, আমরা নোট নিচ্ছি। আরও কিছু প্রচার প্রসারণের জন্য উনি আমাদের উপপরিচালক যুব উন্নয়নে উনি একটা সুন্দর কথা বলছেন যে আমরা পাঠ্য বইও এটা করতে পারি। তারপরে আরও আমাদের পরিসংখ্যান থেকে উনিও বলছেন যে আমরা এটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা অনেক জায়গায় মাইকিং, পোস্টারিং বা অনেকগুলো লিফলেট, অনেক ওয়েবসাইটের এগুলো দিচ্ছে, সেইগুলো কাজ থেমে নেই। একটু যদি আমরা সমন্বয় করে কাজ করতে পারি, আমরা মনে করছি যে এটা একটা একটা ফলপ্রসূ একটা রেজাল্ট আমরা পেতে পারি। সেই আমার বাবা আমাকে দেখে বলল যে আমাদের একটু বাইরের কমে গিয়েছে, তুমি একটু বাইরে যাও, তোমাকে লেখাপড়া বন্ধ করতে হবে। আমি টাউনে ডিগ্রি করে যেতাম, তখন আমি চিন্তা করলাম না এটা কেমন হয়, আমি তো লেখাপড়া বন্ধ করবো না, পালিয়ে ঢাকায় গেলাম। ঢাকা থেকে ধরে এলো মানুষের মাধ্যমে, বাইরে আমার চাচা ভাই ছিল, ওনারা সৌদি আরবে ছিলেন, ওনার মাধ্যমে আমাকে নিয়ে যাওয়া হলো। ওখানে 96 আমি চলে গেছি, অবসরে আসলাম 40-তে। এর মধ্যে আমার অনেক ওখানে অনেক লোকজনের দেখছি এয়ারপোর্টে কান্ডাকাটি করছে, মালিক আসছে না, বা কেউ খানা নিচ্ছে না, বা খোঁজখবর নিচ্ছে না, অনেকে কাজ করতেছে বেতন দিচ্ছে না।
এই ধরনের অনেক দেখলাম। আমি একটু হয়তো মানে ইয়ে হয়েছিলাম যে আমার মর্মাহত হতে হয় নাকি, যাই হোক আমার ওই ধরনের হয়নি। কিন্তু পরবর্তীতে শেষ দিকে এসে আমি একটু মর্মাহত হয়ে গেছি, আমার ওই দুর্ঘটনা ঘটছে। পাসপোর্ট এইসব ভারী কিনলাম, চলে গেল। পরে যাই হোক আমার মালিকও যে চক্রান্ত করলাম, ওখানে মালিকের আমার রিটার্ন পাঠানোর ওখানে আমার মারা গেছে, পাইনি। শেষে বাসায় এসলাম, বাসায় আসার পরে যাই হোক পরিবার থেকে আমি খুব দুরবস্থায় চলে গেলাম। পরিবার আমাকে মেনে নিল না। মেনে নেওয়ার পর আমি বর্তমানে আমার বাবা মারা গেছে গত 2 বছর আগে। উনি আমাদের জমাজমা অনেক ছিল, যাই হোক এগুলো আমাকে আমার বাবা দেয়নি, 100 দেয়নি। আমাদের প্রয়োজন প্রায় বাড়তি বাইরে বেরিয়ে দিয়েছিল। এখন যাই হোক খুব কষ্টের মাধ্যমে দিন কাটাচ্ছি। বাবা নেই, মা নেই, ভাইয়েরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে। এমনকি আমি যে বাসা করছিলাম সেই বাসাটাও ওনারা নিয়ে নিয়েছে। এখন আমার ঘর পর্যন্ত নেই। অনুরোধ বিরুদ্ধে ওনাদের আমি যে ঘরটা করছিলাম বাসাটা, ওই বাসা ওদেরই এখন। ওখানে আমি খুব কষ্টের মাধ্যমে আছি। আমার মেয়ে একটা ক্লাস 9-এ পড়তে পারে, উঠলো। ছেলেটা ক্লাস 3। আমি যেটা জানতে চাই, আপনি সিদ্ধান্ত নিলেন কেন বাইরে যেতে হবে? সিদ্ধান্ত বাবার যখন পরিবারে উন্নয়ন অবকাঠামো কমিয়ে গেল, বাবা করিতে পারলো না, ওই সম্পত্তি যে চলছে না, সংসার পরিবার মানে কৃষিকাজ করে চলছে? কৃষিকাজ করে চলছে না, তখন আমি তো কোনো ইনকাম সোর্স ছিল না, তখন পরিস্থিতি নিলাম যে বাইরে যেতে হবে। আচ্ছা, আমি আপার কাছে একটু শুনি, আপা একটু বলেন। এবং উইন্ড্রপ ইন্টারন্যাশনালের ফান্ডে এটি একটি মূলত গবেষণা ধর্মী কাজ। এই অনুষ্ঠানে উপস্থিত জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এই অন্যান্য অংশীজন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি আসলে এই জেলায় নতুন, আজকেই নতুন সবার সঙ্গে পরিচয় হলো। এখানে যে বিষয়টি আসলে আলোচিত হয়েছে সেটি হচ্ছে, যদি এইরকম একটা ডায়াগ্রাম থাকতো যে এটি যেহেতু একটি গবেষণা, মানে এটা না কাউকে ছোট বা ঠিক না, যে গবেষণা যেহেতু প্রকল্প, যে আমরা এই পর্যন্ত 5 মাস বা 6 মাস বা 3 মাস গবেষণা করে আমরা গবেষণার ফলাফলটা কি পেলাম, এইটা যদি আমরা আর কি মানে দেখতে পেতাম, তাহলে বুঝতে পারতাম যে এই পাচারের হারটা কি। বা আপনারা যেটা বলেছেন, মূলত পাচারটা শুরু হচ্ছে দুর্যোগ থেকে কেন্দ্র করে। মানুষ যখন আসলে কোনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখনই আসলে মানুষ তখন বিপদগামী হতে সহায়তা করে। কিন্তু আগে প্রথমে জানতে হবে যে আমাদের এই অঞ্চল, যেহেতু আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, এটা আসলে অত্যন্ত খরাপ্রবণ এলাকা। লালমনিরহাট জেলা যদি চিন্তা করা হয়, এটি একটা ওয়ার্ম ডিস্ট্রিক্ট হিসেবে বিবেচিত। এখানের আরো একটা বিষয়, যত দিন যাচ্ছে আমাদের এই অঞ্চল কিন্তু ক্রপ ইন্টেন্সিফিকেশনের এলাকা, কিন্তু আবার আপনার কার্বন ইমিশন করে, মানে এটিও কিন্তু আবার আমাদের এই যে কার্বনের যে সোর্স সেটিও কিন্তু বাড়ায় দেয়। মানে আমরা কিন্তু যেমন ধান চাষ করতেছি বা ক্রপ ইন্টেন্সিফিকেশন মাছ চাষ করতেছি, এটি কিন্তু কার্বন ইমিশনের একটা বর্তমান সময়ের একটা বিষয়। অতএব তাহলে এই অঞ্চলের দুর্যোগ কি হতে পারে, এটি আগে আমাদেরকে জানতে হবে যে এই অঞ্চলের মানুষ, যে জেলাগুলো নিয়ে কাজ করা হচ্ছে, এই অঞ্চলের মানুষ কোন কোন দুর্যোগের কারণে মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিপদগামী হচ্ছে। এটি হতে পারে, মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, এখান থেকে মনে করেন পানি যদি চলে আসে, আমাদের এই অঞ্চলের একটি ফ্লাশ ফ্লাড হয়ে যেতে পারে। মানে এই ফ্লাডটা হলো ফ্লাশ ফ্লাড, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত, হঠাৎ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এই অঞ্চলের মানুষের জনগণের জন্য আর্লি যে ওয়েদার যে ওয়ার্নিং, এটি আসলে কিন্তু কার্যকরী হচ্ছে। এটি এই অঞ্চলে আমাদের এটি জেলায় করতে হবে, উপজেলায় করতে হবে এবং ইউনিয়ন পর্যায়ে যে কমিটিতে। আপনি তো বলেছেন না, আসলে আমাদের এই দুর্যোগের কিন্তু সব কমিটি আছে, জেলা পর্যায়ে কমিটি আছে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, অনেক জায়গায় ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে। যেমন দক্ষিণ অঞ্চলে যেহেতু ঘূর্ণিঝড়, এখানে কিন্তু ওয়ার্ড পর্যায়ে কিন্তু এই ঘূর্ণিঝড় কমিটি আছে, সিপিপি, তারা কিন্তু এই দুর্যোগের সময় এগিয়ে আসে। এখানেও কিন্তু এই রকমের যখন হবে, এই কমিটিগুলোকে আসলে শক্তিশালী করতে হবে। এই কমিটির কারো সদস্য, অনেক সময় সদস্য ওই টিভির লোক আসলে জানে না, হয়তো 15-20 জন সদস্য
সব লোকের তালিকাও ঠিক মতো থাকে না, মানে সঠিক এই জন্যই এই যে কমিটিগুলো আছে এই কমিটিগুলোকে আসলে আমাদের এই যে শক্তিশালী করতে হবে, দক্ষতা উন্নয়ন করতে হবে, এদেরকে বিভিন্ন বিষয়ে আসলে এই যে আমাদের এই যে যারা জনশক্তি বাইরে রক্ত মানে করে যে সব দপ্তরগুলো আছে এদেরকে আসলে ট্রেনিং দিতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে। আর হচ্ছে এগ্রিকালচার এবং ফিশারিজের ক্ষেত্রে দেখেন আপনারা গবেষণা করতেছেন 50 শতক জমি নিয়ে যাদের 50 শতক জমি আছে তারা কিন্তু সহসা মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যার সংখ্যা কম। যদি সে 50 শতক জায়গায় সঠিকভাবে যদি সঠিক পদ্ধতিতে যদি সে চাষাবাদ করে, সেটা এগ্রিকালচার হতে পারে, লাইভ স্টক হতে পারে, ফিশারিজ হতে, যদি সে প্রপার করতে পারে তাহলে কিন্তু প্রপার যে টেকনোলজিটা এগ্রিকালচার এর যে আধুনিক পদ্ধতি আমাদের যেমন গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস অথবা এই যে লাইভ স্টকের যেমন বিভিন্ন ধরনের ক্যাটেল রিয়ারিং, চিকেন, হেম, এইগুলো যদি তাদেরকে প্রপারভাবে ট্রেনিং করা যায়, দক্ষতা উন্নয়ন করা যায়, তাহলে কিন্তু তাদের অ্যাওয়ারনেস বেড়ে যাবে, তখন কিন্তু তারা এই মাইগ্রেট করবে না। এই সকল যখন এখান থেকে বিচ্যুতি ঘটে তখনই মূলত মানুষ মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই এই মানে দুর্যোগের সঙ্গে রিলেটেড হলো মানব পাচার। এখানে মানব পাচার মানে আপনারা যেটা বলেছেন যদি উপস্থাপনাটা সঠিক থাকে, এরা মানব পাচারকে মূলত মাইগ্রেশনকে বেশি জোর দেওয়া আছে, মানে এই জায়গায় এই সময় কাজ পাচ্ছে না বিদায় তার রুটি রুজির সন্ধানের জন্য সে মূলত মাইগ্রেট করে বেটার অপরচুনিটি দিয়ে যাচ্ছে। বেটার অপরচুনিটি যাওয়ার সময় মূলত হচ্ছে এই বিভিন্ন ধরনের এই যে হিউম্যান ট্রাফিকিং এর ভিতর তারা পড়ে যাচ্ছে। এখান থেকে আসলে এই মানুষ যত এবং পীরগঞ্জ এই টোটাল 8টা উপজেলায় কাজ করছি 2 ধরনের পরিবার নিয়ে, কৃষক পরিবার আর মৎস্য পরিবার। আপনারা জানেন অধিকাংশ প্রকল্প হয় হচ্ছে দারিদ্র বিমোচন বা এই ধরনের উপকারভোগী নিয়ে, কিন্তু আমাদের প্রকল্পটা একটু ভিন্নতা এই কারণে আমাদের যে প্রকল্পের যে উপকারভোগীরা রয়েছে বা প্রজেক্ট পার্টিসিপেন্ট রয়েছে তাদের মূলত কমপক্ষে 50 শতক জমি আছে, কমপক্ষে যারা 50 শতক জমির উপরে যাদের রয়েছে আমরা সেই ধরনের কৃষক পরিবার এবং যাদেরকে এইরকম 50 শতকের পুকুর আছে থেকে 250 শতক কোনো পুকুর আছে তাদেরকে আমরা বাছাই করেছি। তো আমরা এদেরকে নিয়ে কি কাজ করছি, আমরা করছি যে এই সব পরিবার আমরা দেখছি যে বিভিন্ন সময় দুর্যোগের কারণে আমরা এক সময় শুনেছি যে ছোটবেলায় যে গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান ছিল। তো এই মানুষগুলো আর এখন এলাকায় জীবিকা নির্ভর করতে পারতেছে না, দুর্যোগের কারণে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়ে তারা বাধ্য হচ্ছে ইনকাম হারিয়ে হয়তো বা ঢাকায় চলে যেতে অথবা বিদেশে পাড়ি জমাতে। এবং যেহেতু তারা কৃষক পরিবার তারা সঠিক অভিবাসন বিষয়ে জানে না, তো তারা ঝুঁকিপূর্ণ একটা অভিবাসন করছে দেশে এবং বিদেশে, এবং এর ফলে মানব পাচারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো আমাদের এই প্রকল্পটা মূলত গবেষণা করছে যে এই দুর্যোগের ক্ষতিগ্রস্ত যে লোকজন তারা এই যে মাইগ্রেট করতেছে এবং এই মানব পাচারের ঝুঁকি হচ্ছে এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা আমরা এটা দেখার জন্য এই প্রকল্পটা রিসার্চ হচ্ছে। যদি থাকে তাহলে আমরা এই মানব পাচারের ঝুঁকিটা কমিয়ে আনবো এই প্রকল্পের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে। তো মূলত সেই কর্মশালার মধ্যেই আজকের একটা আয়োজন, যেটা হচ্ছে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ এবং দুর্যোগ সতর্কবার্তা বিষয়ক কর্মশালা। এই আয়োজনটা করা হয়েছে মূলত আগামীতে ইউনিয়ন, আমাদের যে ইউনিয়ন 14টা ইউনিয়ন আছে এই উপজেলাগুলোর মধ্যে, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন মানব পাচার কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর সঙ্গে আমরা এই সেম মিটিংগুলো করবো ইন্ডিভিজুয়ালি, যে তারা কমিটিকে কিভাবে অ্যাওয়ার করতেছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে, যে তারা যখন অভিবাসন করে সঠিক নিয়মগুলো জানে কি।